আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিচ্চি নিশি গল্পের 7 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। সকালে ঘুমটা একটু দেরিতেই ভাঙলো, কারণ কেউ ডাক দেয়নি। সবাই বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত, তেমন কাউকে দাওয়াত করেনি। কাছের কয়েকজন আত্মীয় স্বজনদের নিয়ে ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেল। আজকে আমার বাসর রাত। নিশির সাথে অনেক সময় পার করেছি, কিন্তু আজ কেমন যেন আলাদা ফিলিংস কাজ করছে। আজকে কেমন যেন ওর সামনে যেতেও লজ্জা পাচ্ছি। রুমে ঢুকবো কি ঢুকবো না এমন করতে করতে পিছন থেকে দুলাভাই ধাক্কা দিল, আর আমি হুড়মুড় করে রুমে ঢুকে পড়লাম। রুমে দরজাটা লাগিয়ে দিলাম। নিশির দিকে তাকাতেই দেখি ও আজ লাল শাড়িতে লম্বা ঘুমটাটা দিয়ে আমার খাটের মাঝখানে বসে আছে। আস্তে আস্তে আমি খাটের কাছে আসতেই নিশি নিচে নেমে আমার পায়ে হাত দিয়ে সালাম করলো। তারপর বলল, এখন আমার সালামি দাও। আমি বললাম, সালামি তো আনিনি, তবে এই নে তোর দেনমোহরের 2 লক্ষ টাকা। নিশি বলল, নিলাম, কিন্তু এইটা তোমার কাছেই রেখে দাও। আমি বললাম, কখনোই না, এটা তোর টাকা, এটা শুধুই তোর অধিকার। নিশি বলল, আমার সবকিছুই তো তুমি, তাই ওটা তুমি এখন রেখে দাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। নিশি বলল, সালামি কিন্তু পেলাম না। আমি বললাম, আচ্ছা দিতাছি বলেই আমি নিশিকে কোলে নিলাম। তখন নিশি আমাকে বলল, আরে ভাইয়া কি করছো? আমি বললাম, কেন সালামি নিবি না? নিশি বলল, নিব তো। আমি বললাম, তাহলে চুপচাপ থাক। তারপর নিশি চুপ হয়ে গেল। আমি আবার নিশিকে কোলে নিলাম। ও আমার বুকের মধ্যে মাথা লুকালো আর আমাকে জড়িয়ে ধরলো। তারপর আমি রুম থেকে বের হয়ে নিশিকে কোলে নিয়ে উঠানের পাশে একটা দোলনা আছে, ওখানে নিয়ে আসলাম। তারপর কোল থেকে নামিয়ে নিশিকে বললাম, নিশি। নিশি বলল, আমি বললাম, দেখ আজকে আমাদের বাসাটা ছোট্ট বাতিগুলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে, মনে হচ্ছে একটা রাজ্য। আর সেই রাজ্যের রাজা আমি, আর তুই রানী। নিশি বলল, একদম। আমি বললাম, আজকে পূর্ণ চন্দ্রিমা, আকাশে পুরো চাঁদটাই উঠেছে, দেখ ছোট্ট বাতির আলো আর চাঁদের স্নিগ্ধ আলোয় আমাদের উঠানের এই বাগানটা জান্নাতের টুকরো মনে হচ্ছে, তাই না? নিশি বলল, ভাইয়া, আমার অনেক ভালো লাগছে এখানে। আমি বললাম, তাই আমি আমার রানীর সাথে এই জান্নাতের টুকরায় চন্দ্রবিলাস করব, আর এটাই হলো তোর বাসর ঘরের সালামি। নিশি বলল, ভাইয়া তুমি এত রোমান্টিক, সেই জন্যই তো তোমাকে আমি এত ভালোবাসি। আমি বললাম, সালামিটা কেমন লাগছে সেটা বল। নিশি বলল, আমার অনেক পছন্দ হয়েছে ভাইয়া, আমার পাশে বসো প্লিজ। তারপর আমিও নিশির পাশে দোলনায় বসে পড়লাম। তারপর নিশি বলল, ভাইয়া। আমি বললাম, নিশি বলল, আমার প্রতিটা চন্দ্রবিলাসে তোমাকে আমার পাশে চাই, কি থাকবে তো? আমি বললাম, সব সময় তোর পাশে ছায়া হয়ে থাকবো। তারপর নিশি আমার কাঁধে মাথা রাখলো। কিছুক্ষণ নীরবতা পালন করার পর আমি নিশিকে বললাম, নিশি আজ তুই এত সেজেছিস কেন? নিশি বলল, কেন ভাইয়া, পছন্দ হয়নি? আমি বললাম, আরে পাগলি, এত সুন্দর হইছে যে চাঁদটা তোকে দেখলেও লজ্জায় মুখ লুকাবে। আমি আজ সৌভাগ্যবান বলে মনে করছি। নিশি বলল, কেন? আমি বললাম, এক চাঁদ আকাশে যেটা দেখতে পারছি, আরেক চাঁদ আমার কাঁধে মাথা রেখে আছে, ভাবতেই অনেক ভালো লাগছে। এই চাঁদটা একান্তই শুধু আমার। নিশি আমার কথা শুনে কাঁধ থেকে মাথা তুলে আমার বুকে মাথা লুকালো, মনে হচ্ছে লজ্জা পেয়েছে। কিছুক্ষণ ওকে এভাবে বুকে ধরে রাখলাম। তারপর নিশি একটু পর মাথা তুলে বলল, নিশি বলল, আমি একটা ডিসিশন নিয়েছি। আমি বললাম, কি ডিসিশন? নিশি বলল, আজ থেকে তো আমরা স্বামী স্ত্রী। আমি বললাম, তো? নিশি বলল, তাই তুমিও আমাকে তুই করে বলবে না, আর আমিও ভাইয়া বলে ডাকবো না। আমি বললাম, তাহলে কি বলবো? নিশি বলল, কেন, স্বামী স্ত্রী কত সুন্দর করে কথা বলে, দেখো না, তুমি তুমি করে। আমি বললাম, এখন আমাকে তোকে তুমি করে বলতে হবে? নিশি লজ্জায় মাথা মুখ নিয়ে বলল, আমি বললাম, পারবো না, যা ভাগ। নিশি বলল, কি বললে, পারবে না? কালকের কথা মনে আছে তো, সেটা করব কিন্তু। আমি বললাম, কি করবি তুই? নিশি বলল, দেখাতে বলছো, দাঁড়াও। বলেই নিশি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তাই আমিও বললাম, পারবো পারবো, তুমি করে বলার চেষ্টা করব। নিশি বলল, এই তো আমার লক্ষ্মী জামাই। আমি বললাম, আরো অনেকক্ষণ ওখানে কাটানোর পর নিশিকে বললাম, নিশি চলো রুমে যাই। নিশি বলল, আচ্ছা ঠিক আছে চলো। বলেই আমি হাঁটতে লাগলাম, আর নিশি পিছন থেকে বলে উঠলো, কি হলো, আমাকে রেখে যাচ্ছ কেন? আমি বললাম, আসো। নিশি বলল, কিভাবে যাব? আমি বললাম, কিভাবে আবার, যেভাবে এসেছো। নিশি বলল, তো কিভাবে এসেছি মনে নেই? আমি বললাম, অবশ্যই আছে, আমার
ও এই কথা। নিশি আমার কোলে করে যেতে চাই। তারপর নিশি বলল, কি হলো, থামলে কেন বলো। তারপর আমি আর কোনো কথা না বলে মুচকি হেসে নিশির কাছে গিয়ে আবার নিশিকে কোলে নিলাম। তারপর কোলে নিয়ে আবার ওকে আমার রুমে নিয়ে আসলাম। রুমে নিয়ে এসে আবার খাটের উপর বসালাম। তারপর বললাম, নিশি তুমি এখানে ড্রেস চেঞ্জ করে নাও, আমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসছি। নিশি বলল, কেন, তুমিও এখানে করে নাও, সমস্যা কি, আমরা তো স্বামী স্ত্রী। তারপর আমি নিশিকে বললাম, নিশি আমিও একটা ডিসিশন নিয়েছি। নিশি বলল, কি ডিসিশন। আমি বললাম, তার আগে আমি যেমন তোমার ডিসিশনের কথায় রাজি হয়ে গিয়েছিলাম, তোমাকেও তেমনই আমার ডিসিশনে রাজি থাকতে হবে। নিশি বলল, অবশ্যই থাকবো, কারণ তুমি আমার স্বামী। এখন তুমি যেটাই বলবে সেটা আমার কাছে আদেশে পরিণত হবে, আর সেটা আমাকে মানতেই হবে। আমি বললাম, ধন্যবাদ। নিশি বলল, ডিসিশনটা কি বলো। আমি বললাম, দেখো, তোমার জোরাজোরিতে আমরা বিয়ে করেছি, কিন্তু আমাদের দুজনেরই এখন পড়াশোনা শেষ হয়নি। তাই আমি চাই না আমাদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমরা কোনো শারীরিক সম্পর্কে জড়াতে, কিন্তু দিন শেষে পুরো মানসিক শান্তিটা তোমাকে আমি দিব। আমার কথায় নিশি কিছুটা হয়তো মন খারাপ করেছে, আর করবেই বা না কেন। প্রত্যেকটা মেয়েরই তার বাসর ঘর নিয়ে কত স্বপ্ন দেখে, নিশিও হয়তো দেখেছে। ওর চুপ থাকা দেখে আমি আবার বললাম, কি হলো, কথা বলো, রাজি কিনা। নিশি বলল, ঠিক আছে আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি বললাম, কি শর্ত বলো। নিশি বলল, প্রতিদিন রাতে আমি তোমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, বলো তুমি রাজি। আমি বললাম, ঠিক আছে আমি রাজি। তারপর নিশিও খুশি হলো আর বলল, ঠিক আছে, তুমি ওয়াশরুম থেকে চেঞ্জ করে আসো, আমি এখানে চেঞ্জ করে নিচ্ছি। তারপর আমি কোনো কথা না বলে ওয়ার্ডরোব থেকে একটা টি শার্ট আর একটা ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে গেলাম। ড্রেস চেঞ্জ করে বাইরে আসার জন্য নক দিলাম, নিশি আসবো। নিশি বললাম, আসো, আমার চেঞ্জ হয়ে গেছে। আমি বের হয়ে সোজা খাটে শুয়ে পড়লাম। নিশিও আমার পাশে এসে শুয়ে পড়লো। নিশির সাথে আরো কিছুক্ষণ গল্প করে ও আমার বুকের মধ্যে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। আমিও কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি নিশি আমার বুকে একদম বাচ্চাদের মতো কাছুমাছু হয়ে শুয়ে আছে। আমি উঠতে চাইলেও নিশি আরো শক্ত করে জড়িয়ে ধরলো, তার মানে নিশিও জেগে আছে। আমি ওকে বললাম, ছাড়ো এখন, ওঠো, না হলে সবাই খারাপ ভাববে তো। নিশি বলল, তোমার বুকে আরেকটু ঘুমাই না প্লিজ। আমি বললাম, না আর একটুও না, এখন ওঠো। তারপর আমি নিশিকে জোর করে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। ও ফ্রেশ হওয়ার পর আমিও ফ্রেশ হয়ে নিলাম। বের হয়ে এসে দেখি নিশি নেই, তার মানে আম্মু আর চাচির সাথে কিচেনে গেছে। আমিও বাইরে বের হতেই দুলাভাই বলল, কি ব্যাপার শালা বাবু, বাসর রাত কেমন কাটলো। আমি বললাম, কি বলবো দুলাভাই, পুরো হিন্দি সিনেমার মতো। দুলাভাই বলল, তাই নাকি, তার টেস্ট ম্যাচ খেললে নাকি সোজা টি-20। আমি বললাম, সেটা না হয় পরেই বুঝে নিয়েন। বলেই হাসতে হাসতে কিচেনের দিকে আসলাম। দেখলাম আপু, আম্মু, চাচি আর নিশি পিঠা বানাচ্ছে। আমি আম্মুকে মজা করে বললাম, আম্মু, সকাল সকাল আমার বউকে কাজে লাগিয়ে দিলে। আপু বলল, বাবা, একদিনে এরকম বউ পাগল হয়ে গেলি। বলেই সবাই হাসতে লাগলো। আমি সেখান থেকে এক মুহূর্ত না দাঁড়িয়ে জায়গাটা প্রস্থান করলাম। এভাবে আরো 2 দিন আমার ফ্যামিলি আর নতুন বউয়ের সাথে অনেক সুন্দর মুহূর্তগুলো পার করলাম। আজকে আমি আবার ঢাকায় যাব। নিশিকে নিয়ে যেতে চাচ্ছি না, কিন্তু ওর জেদের জন্য ওকেও সাথে করে নিয়ে যেতে হচ্ছে। নিশি একটা কালো বোরকা আর হিজাব পরেছে, আর আমি একটা পাঞ্জাবি। আম্মু আর চাচির থেকে আমরা বিদায় নিলাম। যাওয়ার সময় আম্মু অনেক কান্না করছে। আব্বু আর চাচ্চু আমাদের বাসে তুলে দেওয়ার জন্য বাস স্ট্যান্ড পর্যন্ত আসছে। সঠিক সময়ে বাসও ছেড়ে দিল। আব্বু আর চাচ্চুর থেকেও বিদায়টা নিয়ে নিলাম। বাস চলতে থাকে তার আপন গতিতে। নিশিকে জানালার ধারে বসতে দিলাম, যাতে বাতাস সঠিকভাবে পাই। আর অনেক বড় জার্নি আগে কখনো করেনি। গাড়ি চলাকালীন নিশি আমাকে অনেকবার জ্বালিয়েছে। জ্বালানোর কারণটা হলো, এই বাদাম খাবে, একটু পর আচার খাবে, আবার কিছুক্ষণ পর আইসক্রিম খাবে, এগুলো। এখন নিশি আমার কাঁধে মাথা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে আছে। আমি তার ঘুমন্ত চেহারা দেখতে লাগলাম। বাসে এক ভাইয়া জিজ্ঞেস করলেন, এটা কি আপনার বউ নাকি ভাই। আমি বললাম, জি ভাই, কেন। ভাইয়া বলল, না এমনি। এত খাবার কিনে দিচ্ছেন, আবার কেয়ার করছেন, ভালোবাসা মনে হয় এমনই হয়, তাই না। আমি বললাম, জানি না ভালোবাসা কি, কিন্তু ও আমার দুনিয়ার আলো। ওকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার। সকালে প্রথম টেনশন হয় ওকে নিয়ে, আর রাতে শেষ টেনশনটাও ওকে নিয়েই হয়। ভাইয়া বলল, আপনাদের জন্য শুভকামনা রইল। আমি বললাম, ধন্যবাদ ভাই।
তারপর আরো কিছুক্ষণ গল্প করে আবারও চুপ হয়ে গেলাম। বসে থাকতে থাকতে আমারও চোখটা একটু লাগিয়ে এসেছে। হঠাৎ বাসের হার্ট ব্রেকে আমার ঘুমটা ভেঙে গেল, সাথে নিশির ঘুমটাও ভেঙে গেল। তাকিয়ে দেখি টাঙ্গাইল একটা হোটেলের সামনে দাঁড়িয়েছে। কন্ট্রাক্টর বলল বাস এখানে 20 মিনিট দাঁড়াবে, যার যেটা ইচ্ছে খেয়ে নিতে। তারপর আমি নিশিকে নিয়ে হোটেলে গিয়ে কিছু খেয়ে নির্দিষ্ট সময় মতো বাসে গিয়ে বসে পড়লাম। 5 মিনিট পর বাস আবার চলতে শুরু করলো। প্রায় আরো 3 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম ঢাকায়। এই 2 বছরে ঢাকা শহরের রাস্তাঘাট অনেকটাই চিনি। আমি গাড়ি থেকে নেমে নিশিকে নিয়ে সোজা মহাজনের বাসায় চলে আসলাম। গিয়ে দেখি উনি বাসাতেই আছে। আমি বললাম আসসালামু আলাইকুম মহাজন। মহাজন বলল ওয়ালাইকুম আসসালাম। আরে দীপু যে, তুমি কবে আসলে ঢাকায়? আমি বললাম মাত্র আসলাম আঙ্কেল। নিশিকে দেখে বলল দীপু মেয়েটি কে? আমি বললাম ও আঙ্কেল, ও নিশি আমার কাজিন, আর আরেকটা পরিচয় হলো আমার বউ। আর নিশি এ হলো আমার মহাজন, ঢাকায় ওনার ওখানেই কাজ করতাম। নিশি বলল আসসালামু আলাইকুম। মহাজন বলল ওয়ালাইকুম আসসালাম। দীপু তুমি বিয়ে করলে, আরেকটা খবরও দিলে না? আমি বললাম তখন তো ফোন ছিল না আঙ্কেল, আর হঠাৎই হয়ে গেছে। মহাজন বলল মাশাআল্লাহ, মেয়েটা অনেক সুন্দর। তা কোথায় উঠেছো? নতুন বউকে নিয়ে তো আর গ্যারেজে থাকা যায় না। আমি বললাম সেটাই ভাবছি, সেজন্যই তো আপনার কাছে আসলাম। এখানে আপনাদের ছাড়া তো আর কাউকেই চিনি না, যদি একটা বাসা ভাড়া করে দিতেন। মহাজন বলল ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আজকের রাতটা আমার বাসাতেই থাকো, কাল না হয় খুঁজে দিবনি, কেমন? আমি বললাম ধন্যবাদ আঙ্কেল। মহাজন বলল আরে ঠিক আছে, আর শোনো তোমাকে গ্যারেজে কাজ করতে হবে না, আমার একটা মিশনারিজ দোকান আছে, ওখানে তুমি শুধু পার্ট টাইম দেখাশোনা করবে, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে আঙ্কেল। মহাজন বলল যাও এখন তুমি গেস্ট রুমে রেস্ট নাও। বলেই মহাজন ওনার রুমে গেল। আমিও নিশিকে নিয়ে রুমে আসলাম। অনেক ক্লান্ত লাগছে, তাই ফ্রেশ হয়ে আসলাম। নিশিও ফ্রেশ হয়ে আসলো। দুজন রুমে গল্প করতেই রাতের খাবার রুমেই দিয়ে গেল। নিশি আমাকে খাইয়ে দিল, তারপরও নিজে খেলো। আজ দুজনই অনেক ক্লান্ত, তাই শুয়ে পড়লাম। নিশিও আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। আমিও কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি নিশি আমার বুকে নেই, বিছানাতেও নেই। আমার একটু ভয়ই লাগলো, নতুন জায়গা, ও আবার কোথায় গেল? বাইরে গিয়ে দেখি নিশি খাবার তৈরি করছে, আর মহাজন বারবার ওকে নিষেধ করছে। মহাজন বলল কি করছো মা এগুলো? তুমি এই বাসার গেস্ট। নিশি বলল সমস্যা নেই আঙ্কেল, আমি করতে পারবো। মহাজন বলল তবুও তুমি গিয়ে বসো, তোমাকে কিছুই করতে হবে না, আমার বাসায় কাজের লোক আছে। নিশি বলল একদিন না হয় আমার হাতেই খান। মহাজন বলল উফ, তুমি যেমন তোমার জামাইটাও তেমন। বলেই মুচকি এসে মহাজন বাইরে আসলো। আমিও রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। নিশি রুমে এসে বলল ও তুমি উঠে পড়েছো? আমি বললাম তুমি সকালে উঠে কোথায় গিয়েছিলে? নিশি বলল কেন, আমাকে না দেখে শান্তি পাচ্ছিলে না বুঝি? আমি বললাম ফাজলামি বাদ দাও। নিশি বলল রান্নাঘরে। আমি বললাম কেন? নিশি বলল কেন আবার, উনি আমাদের এত উপকার করলো, আর আমি তার জন্য এতটুকু করতে পারবো না? আমি বললাম ঠিক করছো। তারপর আমি নিশি, মহাজন আর ওনার স্ত্রী সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করলাম। আঙ্কেল বলল তোমাদের জন্য বাসা ভাড়ার ব্যবস্থা হয়ে গেছে। আমি বললাম ধন্যবাদ আঙ্কেল, অনেক চিন্তিত ছিলাম। মহাজন বলল কোনো সমস্যা হলে আমাকে জানাবে, ওকে? আমি সব কথা বলে রেখেছি। আমি বললাম ওকে আঙ্কেল। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি আর নিশি মহাজনের থেকে বিদায় নিয়ে ওনার দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে আসলাম। বাসাটা অনেক সুন্দর, ভার্সিটির অনেকটা কাছে, আমার অনেক সুবিধাই হলো। মহাজনের কথা বলতেই উনি আমাদের ফ্ল্যাটের চাবিটা দিয়ে দিলেন। ফ্ল্যাটটা অনেক সুন্দর, আমরা 3 তলায় আছি, 4 তলার পর ছাদ, আর প্রতিটা তলায় বেলকনি। এক কথায় বাসাটা অনেক সুন্দর। নিশিরও বাসাটা অনেক পছন্দ হয়েছে। সেই দিন রুম গোছাতেই চলে গেল, আর ভার্সিটি গেলাম না। রাতের বেলা আব্বুকে ফোন করলাম। আমি বললাম আসসালামু আলাইকুম আব্বু। আব্বু বলল ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমার নিশি মামুনি কেমন আছে? আমি বললাম আমরা ভালোই আছি। তো পুরো কথা শেষ না করতেই নিশি আমার থেকে ফোন নিয়ে সে কথা বলতে শুরু করলো। নিশি বলল আসসালামু আলাইকুম বড় আব্বু। আব্বু বলল ওয়ালাইকুম আসসালাম মামুনি। নিশি বলল সবাই কেমন আছেন? আব্বু বলল আমরা সবাই ভালো আছি।
তোমরা সবাই কেমন আছো? নিশি বলল, আমরাও অনেক ভালো আছি, এখানে খুব ভালো লাগছে বড় আব্বু। আব্বু বলল, তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো মামুনি। এভাবেই নিশি বাসার সবার সাথে কথা বলল। তারপর ফোনটা আমাকে দিল। আমিও আম্মু সহ সবার সাথেই কথা বললাম। গোছানোর ব্যবস্থায় রাতে কিছুই রান্না করা হয়নি, তাই নিশি বলল, খুব ক্ষুধা লাগছে। আমি বললাম, তুমি দাঁড়াও, দেখি আমি নিচে কোনো খাবার পাই কিনা। নিশি বলল, ওকে। বলেই আমি নিচে আসলাম। বাইরে থেকে 2 প্যাকেট বিরিয়ানি আর নিশির জন্য একটা আইসক্রিম নিয়ে আবার বাসায় চলে আসলাম। কলিং বেল বাজাতেই নিশি দরজা খুলে দিল আর বলল, খাবার আনছো? আমি বললাম, এই নাও। নিশি সাথে আইসক্রিম দেখে বলল, তুমি কি করে বুঝলে আমার আইসক্রিম খেতে মন চাচ্ছে? আমি বললাম, তোমার মনে তো আমি থাকি, তাহলে তো জানবই। নিশি অনেক খুশি হলো। তারপর নিশি আগে আমাকে খাইয়ে দিল, তারপর ও নিজে খেলো। খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লাম। নিশিও আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। তারপর আমি নিশিকে বললাম, কালকে রেডি থেকো, আমার ভার্সিটির পাশেই একটা কলেজ আছে, ওখানে তোমাকে ভর্তি করিয়ে দিব। নিশি বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আরো কিছুক্ষণ গল্প করে দুজনেই ঘুমিয়ে গেলাম। খুব সকালে ঘুম ভাঙলো নিশির ভেজা চুলের পানিতে। চোখ মিলে দেখি নিশি গোসল করে এসে চুল আঁচড়াচ্ছে আর পানিগুলো আমার মুখে এসে পড়ছে। আজকে এই অবস্থায় নিশিকে অনেক বেশি সুন্দর লাগছে। নিশির এই রূপ আগে কখনো দেখিনি। আমার তাকিয়ে থাকা দেখে নিশি বলল, এভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম, আমি আমার বউকে দেখছি, তাতে কার কি? নিশি বলল, তাই নাকি? আমি বললাম, এখন চুপ করো আর আমাকে দেখতে দাও। নিশি বলল, অনেক দেখা হয়েছে আমার রোমান্টিক জামাই, এখন আপনিও যান গোসল করে আসেন, আমাকে ভর্তি করতে নিয়ে যাবেন না? আমি বললাম, আর একটু দেখি না প্লিজ। নিশি বলল, আর একটুও না। বলে নিশি আমাকে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর ভিতরে ঢুকিয়ে দিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর বাইরে থেকে মুচকি হাসলো। আমিও যথারীতি গোসল করে রেডি হয়ে নিলাম। এর মধ্যেই নিশি সকালের খাবার তৈরি করে নিয়েছে। তারপর দুজন মিলে খেয়ে নিশিকে কলেজে নিয়ে গেলাম। কলেজটা অনেক সুন্দর, আমার সাথে নিশিরও অনেক পছন্দ হয়েছে। কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলে ভর্তির কাজকর্ম করলাম। কাল থেকে নিশি ক্লাস করতে পারবে। ওকে ভর্তি করিয়ে দিয়ে আমি ভার্সিটি যেতে চাইলাম, কিন্তু নিশি যেতে দিল না। তাই ওকে বললাম, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, যাবে? নিশি বলল, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব, শুধু পাশে তুমি থাকলেই হবে। আমি বললাম, ঠিক আছে চলো। বলে একটা রিক্সাতে উঠলাম আমি আর নিশি। কিছুক্ষণ পর সেই রিক্সাওয়ালা করিম মিয়ার বাসায় পৌঁছে গেলাম। গিয়ে দেখি চাচি রান্নাঘরে কি যেন করতেছে। আমি বললাম, আসসালামু আলাইকুম চাচি। চাচি বলল, ওয়ালাইকুম আসসালাম। দীপু তুমি আসছো? আমি বললাম, জি এলাম। চাচা কোথায়? চাচি বলল, তোমার চাচা অসুস্থ, ঘরে শুয়ে আছে। আমি বললাম, কি বলেন, কি হয়েছে ওনার? চাচি বলল, জ্বর আসছে, তাই কামে যাইতে পারে নাই। নিশির দিকে খেয়াল করতেই উনি বললেন, এই মেয়েটা কে বাপজান? আমি বললাম, ওর নাম নিশি, আমার বউ, আপনাদের সাথে পরিচয় করাতে নিয়ে আসলাম। নিশি বলল, আসসালামু আলাইকুম। চাচি বলল, ওয়ালাইকুম আসসালাম, খুব সুন্দর মানাইছে তোমাদের। আমি বললাম, চলেন চাচাকে একটু দেখি। তারপর ওনার রুমে গেলাম। আমাকে দেখে অনেক খুশি হলেন। আমি বললাম, আসসালামু আলাইকুম চাচা। চাচা বলল, ওয়ালাইকুম আসসালাম বাপজান, কেমন আছো তুমি? কখন আসছো ঢাকায়? আমি বললাম, আমরা ভালো আছি, কিন্তু আপনার কথা শুনে খারাপ লাগছে, কাল ঢাকায় আসছি। চাচা বলল, ও তুমি চিন্তা করো না, এমনি ঠিক হয়ে যাবে। তারপর নিশিকে তাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। তারা নিশিকেও আপন করে নিয়েছে। দুপুরের খাবার না খাইয়ে আর তারা আসতে দিল না। আসার সময় চাচার হাতে কিছু টাকা দিয়ে আসলাম। তিনি নিতে না চাইলেও অনেক জোরাজোরিতে দিয়েই আসলাম, কারণ ওনারা আমাকে অনেক উপকার করেছে। এখন এই বিপদে ওনাদের পাশে দাঁড়ানো উচিত। তারপর তাদের থেকে বিদায় নিয়ে নিশিকে নিয়ে আরেকটু ঘুরে সন্ধ্যায় বাসায় ফিরলাম। আমরা দুজনই ফ্রেশ হয়ে নিশি রান্না করে চলে গেল আর আমি নতুন ফোনে গেমস খেলতে লাগলাম। রান্না শেষে দুজনই খাওয়া দাওয়া করে আব্বু আম্মুর সাথে দুজনেই কথা বললাম। নিশি শুয়ে আমাকে বলল, চাচা আর চাচি অনেক ভালো মানুষ তাই না? আমি বললাম, আমি যখন রাস্তায় রাত কাটানোর সিদ্ধান্ত নিই তখন এই লোকটাই তার ঘরে আমার আশ্রয় দিয়েছে। গরিব হলেও মনটা অনেক বড়, আর অনেক বড় লোক আছে যে গরিবদের ভুলেও চোখ দেয় না, মন বলতে কিছুই নেই। নিশি বলল, ঠিক বলছো, ওনাকে আমার অনেক ভালো লাগছে, আবার একদিন নিয়ে যেও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে যাব। তারপর দুইজন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনেই নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর নিশিকে আগে কলেজে নামিয়ে দিয়ে আমিও আমার ভার্সিটিতে চলে আসলাম। অনেকদিন পর ভার্সিটির মুখ দেখলাম, খুব ভালো লাগছে। ক্লাসের সময় হতেই ক্লাসরুমে ঢুকলাম। ঢুকেই দেখি রাইসা একাই বসে আছে।
তার মানে সেদিনের পর থেকে ওর বন্ধুগুলোর সাথে আর সম্পর্ক রাখিনি, আর রাখবেই বা কেন? ওর বান্ধবীরাই তো ছেলে বন্ধুদের সাহায্য করেছে। আমাকে দেখেই রাইসা বলে উঠলো, দীপু তুমি আসছো? তোমাকে আমি কত খুঁজেছি জানো? কোথায় ছিলে এতদিন? তোমাকে খুঁজতে তোমার গ্যারেজে গিয়েছিলাম, কিন্তু গ্যারেজের মালিক বলল তুমি নাকি গ্রামে গেছো। আমি বললাম আমি কোথায় গেছি সেটা আপনাকে বলতে বাধ্য নয় ম্যাডাম, আর আমাকে কেন খুঁজছেন? রাইসা বলল তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, তোমাকে সরি বলার জন্য। আমি বললাম আমাকে সরি বলার কিছুই নেই, বলেই আমি পিছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। রাইসা আবার বলল তুমি আমার সাথে এসে এখানে বসো প্লিজ। আমি বললাম আমার কোনোই মার খাওয়ার ইচ্ছা নেই। রাইসা বলল দীপু। পুরো কথা শেষ না করতেই স্যার আসলেন, আর সবাই নির্দিষ্ট স্থানে বসে পড়লো। আমিও ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাসে দেখলাম রাইসার মন অনেকটাই খারাপ। যাই হোক তাতে আমার কি, একে একে 3টা ক্লাস শেষ করে বাইরে আসলাম। দেখি রাইসা পিছন থেকে আমাকে ডাকছে। রাইসা বলল দীপু শোনো। আমি কোনো আমলে না নিয়ে হাঁটতে লাগলাম। তারপর রাইসা আমাকে অতিক্রম করে আমার সামনে এসে বলল আমার কথা শুনতেছো না কেন? আমি বললাম আপনার সাথে কোনো কথা আছে বলে আমার মনে হয় না। রাইসা বলল চলো আমাদের বাসায় যাবে, আব্বু তোমাকে দেখলে অনেক খুশি হবে। আমি বললাম কেন যাব? আপনার থাপ্পড় খেতে? তখন রাইসা মাথা নিচু করে থাকলো। তারপর আমি বললাম কি হলো, কথা বলছেন না কেন? রাইসা বলল বললাম তো সরি। আমি বললাম আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, এবার আপনি যান প্লিজ। রাইসা বলল তাহলে ফ্রেন্ডস? আমি বললাম পসিবল না। রাইসা বলল কেন? আমি বললাম বড় লোকের মেয়ের সাথে পরিচয় রাখতে চাই না। রাইসা বলল তার মানে তুমি আমাকে ক্ষমা করনি? আমি বললাম যা ভাবেন সেটাই, আল্লাহ হাফেজ। রাইসা বলল তাহলে আমিও তোমার পিছু ছাড়বো না, বলে রাইসাও আমার পিছনে আসতে লাগলো। আমি কোনো আমল না নিয়ে নিশির কলেজের সামনে দাঁড়ালাম। দেখি রাইসাও সেখানে আসছে। আমি বললাম কেন এমন করছেন? রাইসা বলল বন্ধুত্ব না করলে যাব না। আমি বললাম আপনি যান প্লিজ, না হলে অনেক বড় ঝামেলা হবে। রাইসা বলল কি ঝামেলা? আমি কিছু বলার আগেই নিশি বের হয়ে আসলো। নিশি বলল হাই। আমি বললাম প্রথম দিন ক্লাস কেমন লাগলো? নিশি বলল অনেক ভালো লাগছে, তাহলে চলো বাসায় যাই। তখন রাইসা আরো কাছে এসে বলল এই মেয়ে কে তুমি? দীপুর পাশে এভাবে গা ঘিচ্ছ কেন? নিশি বলল তার আগে বলেন আপনি কে? ভাইয়া এই মেয়েটা কে? আমি বললাম ওর নাম রাইসা, যার কথা বলেছিলাম। রাইসা বলল ও তাহলে তুমি ওর বোন? নিশি রেগে গজগজ করে রাইসার কাছে গিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। হ্যাঁ ঠিকই বুঝছেন, নিশি রাইসার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। আমি হা করে তাকিয়ে আছি ওর এই আচরণ দেখে। রাইসা গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি কি করব বুঝতে পারছি না, হাসবো নাকি কাঁদবো সেটাও বুঝতে পারছি না। তারপর নিশি বলতে লাগলো তোর 2টা ভুলের কারণে 2টা থাপ্পড় মারছি। কারণ নাম্বার 1 তুই আমাকে দীপুর বোন বলছিস, আর তোর দ্বিতীয় ভুল তুই দীপু ভাইয়াকে অনেক কষ্ট দিয়েছিস। তোর বাসায় থাকতো বলে ওকে চোরের অপবাদ দিয়ে বের করে দিয়েছিস। তোর জন্য আমিও 2 বছর কষ্ট পেয়েছি। রাইসা বলল তাহলে কে তুমি? নিশি বলল আমি দীপুর একমাত্র বউ। রাইসা বলল কি? নিশি বলল ঠিকই শুনেছিস। ভাইয়া চলো এখান থেকে, এই ফালতুর সাথে এখানে থাকার কোনো ইচ্ছেই নেই। বলেই নিশি আমার হাত ধরে চলে যেতে লাগলো। আমি এতক্ষণ শুধু দর্শক হয়ে সিনেমাটা দেখছিলাম। যাওয়ার সময় রাইসাকে বললাম আমার বউটা এরকমই, আমার কষ্টটা সহ্য করতে পারে না, আর আমার পাশে আর অন্য কোনো মেয়েকে সে কল্পনাও করতে পারে না, তাই থাপ্পড় মারছে। কিছু মনে করেন না, তাহলে চলি। বলে আমি আর নিশি সেখান থেকে বাসায় চলে আসলাম। পাশে এসে আমি অনেক হাসতে লাগলাম। আমার হাসি দেখে নিশি বলল কি হলো, হাসছো কেন? আমি বললাম তোমার এই রূপ আগে কখনো দেখিনি। নিশি বলল কোন রূপ? আমি বললাম এই রাগান্বিত রূপ। নিশি বলল ফাজিল মেয়েটা মাথাটাই গরম করে ফেলেছে, তোমার সাথে ভাব জমাইতে আসছে। আমি বললাম ওর থাপ্পড়টা পাওনা ছিল। নিশি বলল বাদ দাও ওর কথা। আমি বললাম আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর বিশ্রাম নিয়ে বিকেলে নিশিকে নিয়ে ঘুরতে গেলাম। রাতে বাইরে খেয়ে বাসায় ফিরলাম। তারপর এসে ফ্রেশ হয়ে শুয়ে আসি। হঠাৎ নিশি বলল তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।